আরও একবার আমন্ত্রণ সকালের বাংলাদেশ দেখছেন প্রিয় দর্শক। কলি এবং জুবাইর আপনাদের সঙ্গে আছি। জুবাইর বিরতিতে যাবার আগে বলছিলেন যে সকালের বাংলাদেশে যখন ফিরবো তখন আমরা অতিথিদেরকে সাথে নিয়ে ফিরবো। একদম চমৎকার দুজন অতিথি আমাদের সাথে আছেন। একজনের সাথে আমাদের আগেও আলাপ হয়েছে এবং যেবার আলাপ হয়েছিল আমরা মোটামুটি একরকম মুগ্ধতায় ভেসেছি। কি চমৎকার করে ভাবেন তিনি। গল্পের সব কথাই কিন্তু মনে আছে জুবাইর, পুরো গল্পটাই আমার মনে আছে এবং গল্পের যে ক্রমধারাবাহিকতা সেই ধারাবাহিকতা মনে আছে। তার সাথে যখনই দেখা হলো বিষয়টা আমরা আলাপ করছিলাম, আপনাদেরও নিশ্চয়ই মনে থাকবার কথা। চিত্রশিল্পী হিসেবে একজনের সাথে আমাদের পরিচয় হয়েছিল, আব্দুল্লাহ আল বশির। তার একটি এক্সিবিশন নিয়ে তখন আমরা কথা বলেছিলাম। আজও তিনি আমাদের সাথে অতিথি হিসেবে আছেন, তবে তার সাথে তার শিক্ষার্থী এবং আরও একজন চিত্রশিল্পী আমাদের সাথে আছেন। পরিচয় করাচ্ছি, ডান দিক থেকে পরিচয় করাই। আমাদের সাথে আছেন চিত্রশিল্পী আব্দুল্লাহ আল বশির, তার পাশেই আছেন চিত্রশিল্পী আবু আল নঈম। দুজনকেই শুভ সকাল এবং স্বাগত সকালের বাংলাদেশে। কেমন আছেন আপনারা? শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনারা? খুব ভালো আছেন। কেমন গেল? এই হাসিটা দেখলেই না মন ভালো লাগে। মানে গল্প শুরুর আগে গল্পের জন্য প্রস্তুতিমূলক যেই হাসি, যে আচ্ছা কি কথা হবে শুনি, সমস্যা নেই। বশির ভাই, আপনার কেমন গেল বিগত কিছুদিন? বিগত খুবই মানে ব্যস্ততার মধ্যেও আছি। নিজের কাজ পাশাপাশি হচ্ছে একাডেমিক কাজ চলছে। আবার একটা এক্সিবিশনকে অ্যারেঞ্জ করলাম। এটা হচ্ছে ফ্রেঞ্চ একজন আর্টিস্ট আসছেন জুলিয়ার, ওটা আপনার আলিয়ান্সের তত্ত্বাবধানে, আলিয়ান্স মানে ওটা ইয়ে করছে, ওরা হোস্ট করছে। হ্যাঁ, ও ফ্রেঞ্চ আর্টিস্ট, উনি হচ্ছে প্রিন্ট মেকিং এর। ও এসে আমাদের স্টুডেন্টকে 22 জন স্টুডেন্টকে নিয়ে একটা ওয়ার্কশপ করাইছে। এটা ওয়ার্কশপ ছিল হচ্ছে 10 দিন ব্যাপী এবং 2 দিন ছিল হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে বুড়িগঙ্গার তীরে। বাহ। হ্যাঁ, বুড়িগঙ্গার তীরে আউটডোর করে ওইখান থেকে আপনার সার্চ ম্যাটেরিয়ালস, যে বিভিন্ন ধরনের পড়ে থাকা জিনিসগুলো, পরিত্যক্ত জিনিসগুলো ওরা কালেক্ট করছে। ও এইটার উপর এইগুলো দিয়ে একটা প্রিন্টের ওয়ার্কশপ করাইছে। এখানে এচিং, উডকাট এবং লিথো 3টা মাধ্যম ইউজ করছে। আর এটা স্টুডেন্টরা তো স্বতঃস্ফূর্তভাবে অন্য ক্যাটাগরিতে কাজ করছে। আমাদের ধরেন একাডেমিকভাবে একটা থাকে, কিছু ধারাবাহিক নিয়ম কানুন আমাদের সিলেবাস মেনটেন করতে হয়, এর মধ্যে দিয়ে স্টুডেন্টরা শেখে। কিন্তু এই ওয়ার্কশপটা করার ফলে এরা যখন অন্য একটা জগতে বা অন্যভাবে এটাকে আনন্দের সাথে নিতে পারছেন। মানে আর্টিস্টদের জন্য রিসোর্স খুব গুরুত্বপূর্ণ। তিনি কি রিসোর্স নিয়ে কাজ করছেন, কিভাবে কাজ করছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে একটু জানতে চাই বশির ভাই, এখানে যেই ছাপচিত্রগুলো আমরা দেখছি প্রত্যেকটি কি পরিত্যক্ত উপকরণ থেকে ইমপ্রেশন তৈরি করে বানানো? হ্যাঁ, ইমপ্রেশন ওইগুলো থেকে আসছে, ওগুলো পেস্ট করছে এবং কাট ব্লক কেটে বা এচিং এর প্লেটে দাগ কেটে বিভিন্নভাবে এটা চমৎকার মোটামুটি একটা সাস্টেনেবল ওয়ার্কশপ হয়েছে আর কি। একসাথে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে প্রশ্ন করেছি বশির ভাইকে কেমন গেল বেশ কিছুদিন। আপনি দেখেন জুবাইর, প্রশ্নের উত্তরে কত ইন্টারেস্টিং, হ্যাঁ এইজন্যই মানুষটা মুগ্ধকর মনে আছে বশির ভাই বলছিলেন। হ্যাঁ সরি না, এটার কিন্তু এই ওয়ার্কশপের আরেকটা দিক আছে যে আপনার জুলাইয়ের যে গণ আন্দোলন, এর ফলে যে স্টুডেন্টরা একটু মানসিকভাবে একটু বিপর্যস্ত ছিল। আমাদের ইউনিভার্সিটির আমাদের ভিসি স্যারও চাচ্ছিলেন যে এমন কিছু কার্যক্রম সংগঠিত হোক যাতে স্টুডেন্টরা আবার তাদের কাজে পড়তে পারে, ছন্দে ফিরতে পারে, মানসিকভাবে একটু উচ্ছ্বাসে আসতে পারে। তাই এই ওয়ার্কশপটা কিন্তু আপনার ওই ইয়েটা মাথায় রেখে করা বা এমনি হয়ে গেছে, আগের থেকে করা হচ্ছিল, কিন্তু এটা একটা ভালো একটা প্রভাব ফেলছে। আমরা তার একটু নইমের কাছ থেকে শুনি। মাস্টার্সের শিক্ষার্থী বশির ভাই বলছিলেন যে আপনি আমার স্টুডেন্ট হিসেবে মাস্টার্স করছেন। আপনাদের একটু অভিজ্ঞতাটা জানি একটা এই ইসে থেকে, মানে এই ওয়ার্কশপ থেকে কেমন শিখলেন, কেমন লাগলো? আমরা মূলত যে স্বাভাবিক গতিধারায় আমাদের পড়াশোনাটা চলে, যে আমাদেরকে কিছু গাইডলাইন দেওয়া হয়, সেটা নিয়ে আমরা ভাবি, তারপর আমরা নিজেদের কিছু চিন্তা ভাবনাকে যুক্ত করে আমরা আমাদের যে ক্লাস ওয়ার্কগুলো ওগুলো তৈরি করি। কিন্তু জুলিয়া স্যান্দ্রা যিনি আসছেন ফ্রান্স থেকে, উনি বেলজিয়াম একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একটা ইউনিভার্সিটির। তো ওনার সাথে কাজ করতে গিয়ে আমরা যে জিনিসটা শিখতে পারছি যে আউট অফ দ্য বক্স চিন্তা করা, যেটা আমরা বুড়িগঙ্গার তীরে ঘুরতে ঘুরতে বিভিন্ন জিনিস দেখতেছি,
মানুষদের সাথে কথা বলতেছি, ইন্টারাকশন করতেছি, ওনাদের কথাবার্তা থেকে আমরা বিভিন্ন এলিমেন্টস কালেক্ট করতেছি, সেখানে অনেক ফাউন্ডিং অবজেক্ট পাওয়া যাচ্ছে যেগুলো হয়তো আমরা ট্র্যাশ ভেবে ফেলে দিচ্ছি। সেই জিনিসগুলো নিয়ে আমরা ভাবতেছি যে এটাকে কীভাবে আমরা একটা আর্টওয়ার্কের ভিতরে ইনক্লুড করতে পারি, সেটাকে কীভাবে ইমপ্রিন্ট করে ওটার একটা ইমপ্রেশন আমরা একটা ছবিতে তুলে নিয়ে আসতে পারি, যেটা থেকে হয়তো বা মানুষ একটু অবাকই হয় যে একটা আবর্জনা কীভাবে একটা শিল্পের অংশ হতে পারে, এবং সেই জিনিসটা আমাদেরকে নতুন করে ভাবতে শেখায়। আচ্ছা, আপনার সাথে যারা আঁকাকি করেছেন বা যারা হচ্ছে, হ্যাঁ, তাদের অভিমতটা কি যে মানে ক্লাসরুমের বাইরে গিয়ে এক ধরনের খেলার ছলে এলিমেন্টস কালেক্ট করা এবং সেটা দিয়ে ছবি আঁকা, বাকিরা কি বলছেন? এবং জুলাই আন্দোলনের পরের কথা যদি আপনাদেরকে বলি, এই ওয়ার্কশপটা আদৌ আপনাদের মানসিক জায়গা থেকে কতখানি সাহায্য করেছে বলে মনে করেন? জি, সেইভাবে চিন্তা করলে অবশ্যই জুলাই আন্দোলনের পরে আমরা অনেকটা অবসাদগ্রস্তই ছিলাম বলা যায়, বা কাজে মনটাকে ফিরিয়ে আনার যে ব্যাপারটা সেটার দিক থেকে আমরা একটু টলমল অবস্থাতেই ছিলাম। কিন্তু আমরা যখন বুড়িগঙ্গার তীরে ঘুরেছি, প্রকৃতি আমাদেরকে ইন্সপায়ার করে। আমরা অবশ্যই জানি যে শিল্পক্ষেত্রে প্রকৃতি থেকে আমরা শিল্পীরা ইন্সপায়ার্ড হই। তো ঘোরাঘুরি করতে গিয়ে আমাদের বিভিন্ন জনের সাথে কথাবার্তা বলা বা এই যে একটা বিচরণ, সেটা থেকে আমরা আবার নতুন করে শিক্ষার পরিবেশে ফিরে আসার যেই গতিময়তা, সেটাতে আমরা খুব দ্রুত ইনক্লুড হতে পারছি। এবং আমাদের বাকি যারা এই ওয়ার্কশপে অন্তর্গত ছিল তাদের অভিমত খুব ভালো যে আমরা একটা আনন্দময় পরিবেশের ভিতর দিয়ে নতুন কিছু শিখেছি। আব্দুল বশির, আজই আমি যখন খবর জানাচ্ছিলাম দর্শকদের, ক্রোয়েশিয়ার একটি বাস্তবতা বললাম, যেখানে একদল ডুবুরি সমুদ্র তলদেশের আবর্জনা তুলে আনবার চেষ্টা করছেন, মূলত সচেতনতা তৈরি করবার জন্যই তাদের এই চেষ্টা। ওয়ার্কশপের কোথাও কি এই যে স্টুডেন্টদের নিয়ে গেছেন বুড়িগঙ্গা তীরে, আমরা জানি বুড়িগঙ্গার দূষণের মাত্রা নতুন করে বলবার কিছু নেই, কয়েক ফিটের পলিথিনের আস্তরণ পড়েছে, সচেতনতা বৃদ্ধির কি কোনো উদ্দেশ্য ছিল এর সাথে সম্পৃক্ত? অবশ্যই আমাদের উদ্দেশ্য কিন্তু এরকম ছিল, 2 দিন ব্যাপী যে আমাদের যে 23 জন স্টুডেন্ট ওখানে যখন যাচ্ছে, একজন বিদেশি সেন নদী অববাহিকায় আপনার যে আমাদের প্যারিস শহর, যে ওই আবহাওয়া থেকে ওইখান থেকে একটা শিল্পী আমাদের এখানে আসছে। আমি যখন ওকে নিয়ে ওখানে আগে স্পটটা দেখাতে নিয়ে যে আমার নিজের থেকে একটা ইতস্তত বোধ হচ্ছিল সে কিভাবে নেবে আমাদের বুড়িগঙ্গে এত অবহেলিত এমন একটা পর্যায়ে চলে গেছে। আজ ওই নদীর তীরে আপনার অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে 2024-এ, আর আমাদের বুড়িগঙ্গা নিয়ে আমাদের ভাবার সময় পার হয়ে গেছে, অনেক মানে অনেক অনেক ইয়ে হয়ে গেছে। কিন্তু এটা সময়টুকু অতিক্রম করেছে, অনেক সময় হয়ে গেছে, একদম 11 আওয়ারে চলে আসছে, আমাদের ভাবার সময় আসছে। যখন আমরা এতগুলো স্টুডেন্ট নিয়ে ওখানে মুভ করতেছি, বা একটা বিদেশি আর্টিস্টকে নিয়ে আমি যখন ওখানে গেছি, তখন সাধারণ জনগণ কিন্তু সম্পৃক্ত হয়েছে। কিছু না হলে ওখানে তো খুব লোয়ার বা ক্লাস নিম্নবিত্ত, তখন ওদের কিন্তু একটা মানে মানসিকভাবে নক হয়েছে যে কেন। ওরা এসে আমার কাছে জিজ্ঞাসা করছে আপনি কেন আসছেন, কি দেখতে আসছেন, কিসের জন্য। হ্যাঁ, তো ওটা ঘুরায় আমি বিভিন্ন স্পট যখন দেখেছি, ওই শিল্পী কিন্তু আপনার স্বাভাবিকভাবে নিচ্ছে, ও হচ্ছে নদীর উপর কাজ করে। সো ওইখানকার মানুষের সাথে কথা বলছে। তারপরে আমাদের স্টুডেন্টরা যখন গেছে, তখন কিন্তু একটা মানুষের মনে প্রশ্ন জাগছে। হ্যাঁ, একটা ভালোবাসা সৃষ্টি হয়েছে। একটা নদীতে সবাই আসতেছে ছবি আঁকতে, হ্যাঁ, তখন কিন্তু ওর মনের ভিতরে একটা জিজ্ঞাসার চিহ্ন আমরা দাগ ফেলাতে পারছি। এরপরে যখন ওখানের আউটডোরটা আমাদের সম্পন্ন হলো, এরপরে আমাদের আলিয়েন্সে আজকে লাস্ট ডে একটা এক্সিবিশন চলমান রয়েছে আমাদের। এরপরে আরেকটা শ্রেণী কিন্তু এখানে ইনভলভ হচ্ছে, এলিট শ্রেণী, যেটাকে এলিট শ্রেণী তারা দেখতেছে আমরা কিন্তু শিল্প কর্মগুলো যে করি, এগুলো কিন্তু একটা শ্রেণীকে কিন্তু ইনভলভ করতে পারি না। এজন্য আমাদের দেশে কিন্তু রুচির দুর্ভিক্ষতা থেকেই যাচ্ছে। আমাদেরকে এই থেকে উত্তরণ হতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। সো আমরা যখন বের হয়ে আসবো, আমরা যখন বাইরে আমাদের অ্যাক্টিভিটিস গুলো চালাবো, তখন মানুষজন আমাদের যেমন আমরা যখন বাইরে কাজ করতে যাই, তখন অনেক ধরনের প্রশ্ন করে যে কেন করতেছি, কেন এটা কি হবে, হ্যাঁ, ছবিটা কি করে, এটা ঘরে ঝুলাই কি হবে। তাই এই রুচিবোধটা, এই চিন্তা চেতনাটা তৈরি করা খুবই দরকার। আমরা বিশ্বের থেকে না হলে পিছিয়ে যাব। সেক্ষেত্রে আমি খুব কৌতূহলী, এটা একদমই অপ্রাসঙ্গিক প্রশ্ন মনে হতে পারে,
ডাউনওয়ার্ড সারফেসের যে এক্সিবিশনটা আপনারা করছেন, যে অঞ্চলটায় যে উচ্ছিষ্টগুলো নিয়ে আসলেন এবং তা দিয়ে প্রিন্ট তৈরি করেছেন, সেখানকার কেউ কেউ কৌতূহলী হয়ে এক্সিবিশন পর্যন্ত পৌঁছতে পেরেছে? যদিও হ্যাঁ, অর্থনৈতিক সমাজ ব্যবস্থায় তাদের যে অবস্থান, তাদের আসবার কথা নয়, তারা এক্সিবিশনের প্রতি আগ্রহী হবেন না, এটাই স্বাভাবিক। তবে এরকম কোনো কৌতূহলী চেহারা কি দেখা গেছে, যারা কৌতূহলবশত সেখানকার শিক্ষার্থী যারা আছে, যারা এসছে এরকম, অথবা যারা আসলে আপনারা আসলে বেটার ফিল করতেন? এটা দুঃখজনক, এটা আমি কোনোভাবে পাইনি। কারণ আমারও সলো ছিল, কিন্তু হচ্ছে ভাঙা জাহাজ নিয়ে ওখানে সম্পৃক্ততা কেমন যেন একটা গ্যাপ থেকে যায়। হ্যাঁ, সেই জায়গাটার কথাই তো বোধহয় আপনি বলছিলেন যে এই দূরত্বটা আসলে কমিয়ে আনতে হবে। শিল্প সংস্কৃতি এটা যে আসলে সকল শ্রেণীর মানুষের জন্য, সেই জায়গাটাতে আমাদের বোধটাকে আরো বেশি জাগ্রত করতে হবে। এই বোধটা যখন তৈরি হবে, তার চেতনা তৈরি হবে, চেতনা তৈরি হবে যখন তার রুচিবোধটা তৈরি হবে, রুচিবোধটা যখন তৈরি হবে, সে তখন তার দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হবে। তখন সে একটা ময়লা যেখানে সেখানে ফেলতে সে ইতস্ত বোধ করবে, বা তার জীবন সম্পর্কে সে আরো অন্যভাবে ভাবা শুরু করবে। আপনি কিন্তু এটা বই পড়ে আপনি বড় ডিগ্রি নিয়ে এটা শেখাতে পারবেন না, এটা অন্য একটা লেভেল। এই চেতনার জাগরণ অন্যভাবে হতে হয়। একটু নইমের কাছে আমরা যাই না? হ্যাঁ, যেতে পারি। আমরা এই যে জায়গাটাতে কথা বলছিলাম, আমরা এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আসলে তরুণদের আগ্রহ বা তরুণদের সম্পৃক্ততাকে এখন অন্য যে কোনো সময়ের চাইতে বেশি প্রাধান্য দিয়ে দেখা হচ্ছে। কারণ তরুণদের চিন্তা ভাবনার যে পরিবর্তন তা আমরা দেখতে পাচ্ছি, এবং তা প্রমাণস্বরূপ আমাদের কাছে ভালো গল্পই নিয়ে এসেছে। সেই জায়গা থেকে আপনারা যখন কাজ করছেন শিল্প নিয়ে, সমাজের নানা শ্রেণীর মানুষকে যুক্ত করার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? যে কথাটা স্যার বলছিলেন যে দূরত্বটা আসলে কমিয়ে আনতে পারলে সব শ্রেণীর মধ্যে, তাহলেই বোধহয় সংস্কৃতির আরও বিকাশ ঘটবে, শিল্প সবার কাছে পৌঁছালেই। একজন তরুণ হিসেবে, তরুণ চিত্রশিল্পী হিসেবে আপনি কিভাবে চিন্তা করেন এই জিনিসটায়? আমার চিন্তা ভাবনা থেকে যদি আমি বলি, যেমন আমরা যখন ওখানে গিয়ে কাজ করছিলাম, কয়েকজন লোক খুব কৌতূহলী হয়ে আমাদের সাথে কথা বলেন যে আপনারা আসলে কি করতে চাচ্ছেন। তো ওনাদেরকে যখন এক্সপ্লেন করা হলো যে আমরা আসলে এখান থেকে যে জিনিসপত্রগুলো পাবো ওটা আমরা শিল্পক্ষেত্রে ইউজ করি, তখন তারা বলেন যে আপনারা একটা কাজ করতে পারেন, যে কিভাবে এটাকে আবার রিভাইভ করা যায়। এই নদীটা তো মৃতপ্রায় হয়ে যাচ্ছে, আপনারা কিভাবে জিনিসটাকে রিভাইভ করতে পারেন। ওনাদের সাথে কথা বললে ওনারা আমাদেরকে ইভেন এইভাবে বলছে, আপনারা যদি পলিথিন বা প্লাস্টিকটাকে নিষিদ্ধ করা যায়, এখানে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করা যায়, সেক্ষেত্রে আমরা এই জিনিসটাকে হয়তো আবার ফিরে পাবো। এবং একজন তার ফোনে আমাদেরকে তার ছোটবেলার ছবিও দেখাইছে, উনি ওখানে গোসল করতেন, বা এই ছোটবেলার যে বুড়িগঙ্গা, একসময় যে রূপসী বুড়িগঙ্গা, সেই জিনিসটা আমাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বুড়িগঙ্গা নদী একসময় যৌবনে যখন ছিল, হ্যাঁ, এবং ওই সময়টার শৈশবের স্মৃতির সাথে আমার সাথে যুক্ত। পানি টলটলে স্বচ্ছ পানি, এবং সেই বাঁধ ধরে ছুটে বেড়ানো, ঘুরে উড়ানো। না, খুব বেশি সময় না। বুড়িগঙ্গাকে আমরা গলা টিপে হত্যা করেছি, খুব বেশি সময় না, অল্প সময়। আরো শুনবো আপনার কাছ থেকে। আমরা একটা ছোট বিরতি। দর্শক দেখছেন সকালের বাংলাদেশ। ছোট একটা বিরতি নিয়ে ফিরছি, আবার এই গল্পের সঙ্গে থাকবেন। বিরতির পর আরো একবার স্বাগত। দেখছেন সকালের বাংলাদেশ। জুলহাস জুবাইর সাথে আছি, সেই সঙ্গে আছে আমি জান্নাতুল কলি, আর আমাদের সঙ্গে দুজন চিত্রশিল্পী আছেন আব্দুল্লাহ আল বশির এবং আছেন আবু আল নঈম। তাদের সাথে আমরা কথা বলছিলাম সম্পর্কে, একজন শিক্ষক এবং ছাত্র। আমরা শুনছিলাম তাদের কথা। এই যে আপনি যখন বলছিলেন যে সাধারণ মানুষ পর্যন্ত সবার প্রদর্শনী হয়তো বা পৌঁছায় না, জুবাইর আপনার কাছে জানতে চাচ্ছিলেন যে এই প্রত্যেকটা প্রদর্শনীতে আপনি যেখান থেকে আপনার এলিমেন্টস তুলে নিয়ে আসেন, আমরা যদি এই প্রদর্শনীর কথা বলি, বুড়িগঙ্গার পাড় থেকে এসছে এই পুরো প্রদর্শনীর কি বলবো ছাপচিত্রের উপকরণগুলো, সেই জায়গা থেকে কখনো কি এরকম মনে হয়েছে যেখান থেকে আমরা আমাদের প্রদর্শনীর মূল এলিমেন্টসগুলো কালেক্ট করছি তাদের অবধি আমাদের প্রদর্শনীটা নিয়ে যাওয়া যায়, মানে রসদ যেখানে রসপদ সেখান পর্যন্ত নিয়ে যাওয়া যায় কিনা? আমরা কিন্তু প্রত্যেক শিল্পী যারা আউটডোর করি তারা কিন্তু একজন মানে ওপেন বলতে গেলে চলমান গ্যালারি। কারণ সে ওইখানে যে সে কিন্তু ছবি আঁকতেছে স্পটে দাঁড়ায়, তখন কিন্তু সাধারণ মানুষ তার ছবিটা দেখতেছে এবং ওয়েট করতেছে তার ছবিটা কখন শেষ হবে, এবং পরে এসে খোঁজ নিছে কেমন হলো দেখতে, ছবিটা কেমন হয়েছে। তো এটাও কিন্তু একটা ব্যাপার যে আমরা চলমান গ্যালারি, এটা এক ধরনের আন্দোলন আমি বলবো। কারণ আমরা এই পরিবেশে, এই পরিস্থিতিতে বা এই ধরনের একটা ইয়ের মধ্যে দিয়ে আমরা এখনো শিল্প চর্চা করে যাচ্ছি, এবং আমরা ওইখানে যাচ্ছি, ছবি আঁকতেছি। হ্যাঁ,
তো আমার মনে হয় যে এটাও একটা সম্পৃক্ততার অংশ। আর ওখানে যে এক্সিবিশন করার হ্যাঁ বর্তমান কিন্তু অনেক হচ্ছে ওখানে। কিছুদিন আগে বৃহত্তর থেকে এই শিল্পীও ছিল ওখানে সম্পৃক্ত, ওখানে একটা আয়োজন হলো এই কালকে মনে হয় গঙ্গাপুরী। এরকম বিভিন্ন আর্টিস্টরা এবং আর্ট অর্গানাইজেশনগুলো কিন্তু চেষ্টা চালায় যাচ্ছে। হ্যাঁ, এবং আমরা ওই লক্ষ্যটা কবে আমাদের নদীটা সেন নদীর মতন হবে, আমাদের বুড়িগঙ্গা, এটাই সেই রূপে ফিরে আসবে। একটু আবুল নামের কাছ থেকে আমরা জানতে চাই, খুব স্বাভাবিকভাবেই যে উপকরণগুলো দিয়ে আপনারা প্রিন্ট মেকিং করেছেন, আপনারা হয়তো অভ্যস্ত এমন উপকরণের সাথে বা ওয়ার্কশপের মাধ্যমে অভ্যস্ত হয়েছেন। আমরা সাধারণ মানুষ চিন্তা করতেই জানি কেমন লাগে না, ফেলে দেওয়া কোনো উপকরণ আমার ছাপচিত্রের রসদ হতে পারে এবং তা দিয়ে এরকম চমৎকার ছাপচিত্র তৈরি হতে পারে বা প্রিন্ট মেকিংয়ের কন্টেন্ট আমি বের করতে পারি, এটা শুনতেই জানি কেমন লাগে। যে এলিমেন্টগুলো ইউজ করা হয়েছে তা দিয়ে কি কোনো ইনস্টলেশন বা তার কোনো প্রেজেন্টেশন আছে এক্সিবিশনে? মূলত আমরা এই জিনিসটা আমাদের ডিপার্টমেন্টে একবার এক্সিবিট করা হয়েছে, যখন আমরা কাজগুলো সিলেকশন করছি যে কোনগুলো আসলে গ্যালারিতে যাবে। তো গ্যালারিতে মূলত ইনস্টলেশনটা প্রদর্শন হয় নাই, তবে আমরা ওটা একটা ডকুমেন্টারি ভিডিও করেছি যেটাতে আমরা ওই ইনস্টলেশন বা কী কী ম্যাটেরিয়াল আমরা ইউজ করেছি, কী প্রসেসে গেছে, ওটা আমরা সরাসরি দেখতে পাবো। এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমার এই জুনিয়র ডিপার্টমেন্টের যে হলো এই ডকুমেন্টারি ভিডিওটা তৈরি করেছে, পিনাক। সে খুবই ভালো একজন ছেলে এবং খুব ভালো সুন্দর ভিডিও করেছে, সেই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং অবশ্যই বিভাগকেও ধন্যবাদ যে বিভাগ থেকে আমার একটা সুন্দর আয়োজন করা হয়েছে। বাহ, পিনাক আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। আপনি ডকুমেন্টেশনটা রেডি না করলে আমরা হয়তো দেখতে বা জানতে পারতাম। যাক, আমরা আবার প্রাসঙ্গিক প্রসঙ্গে ফিরে আসি। জুলাই থেকে যেই সংকটটা আমরা দেখেছি, যে সংকটের মধ্যে দিয়ে পুরো দেশ গেছে, যেখানে ছাত্র জনতা অগ্রগামী ছিল, তার ফলাফল বা তার প্রত্যুত্তর কি হয়েছে আমরা তার সাথে একদম বাস্তব। 5 তারিখ থেকে যখন সবকিছু বদলে গেল, এটা নতুন করে শুরু হলো বা যাত্রা হলো, তারপর থেকেই কিন্তু সংকট ঘনীভূত হয়েছে। শিক্ষার্থীরা যে লম্বা সময় একটা আন্দোলনের মধ্যে দিয়ে গেছে, কিংবা আপনারা শিক্ষকরা যাদের সম্পৃক্ততা ছিল, আপনারা একটা রকম ভিন্ন চেতনা, ভিন্ন জগতে বসবাস করছিলেন। হঠাৎ করেই তার থেকে যে পরিবর্তন, সেই পরিবর্তিত স্বাভাবিকতায় ফিরে আসতে বা সেই গ্যাপটা শিক্ষক হিসাবে কিভাবে বোধ করেছেন? শিক্ষক ব্যবস্থায় তো এটা আমার জন্য খুবই লজ্জার, আর আমি খুবই এটা নিয়ে চিন্তিত ছিলাম। সবাই আমরা শিক্ষক যারা, যেমন আপনার বেশ অনেক দিন কিন্তু আমাদের ঢাকা ভার্সিটির কার্যক্রমগুলো, বিশেষ করে চারুকলার কার্যক্রমগুলো বন্ধ ছিল। এবং একটা ব্যাপার কি, আপনার এই ধরনের প্রতিষ্ঠানগুলো যখন বন্ধ থাকে, হ্যাঁ, আমাদের কিন্তু বলতে গেলে ফুসফুস আমাদের শিল্প সংস্কৃতির, আমি বলবো। তো এইগুলো যখন বন্ধ থাকে, বিভিন্ন কিন্তু যে এগুলো সংস্কৃতিগুলো মাথাচাড়া দিয়ে ওঠে এবং এগুলোতে ইন্ধন দেয় কিছুটা, আমি বলবো। সো এইগুলোর থেকে বের হয়ে এসে আমরা আমাদের বিভিন্ন সময় মিটিং বা আমাদের বিভিন্ন আলোচনার মাধ্যমে স্টুডেন্টদের কিভাবে এনগেজ করা যায়, তাদের কাজে ক্লাসে ফিরে আনা যায়, সেই ব্যাপারে আমরা খুবই সচেষ্ট ছিলাম। তো আরো চিন্তিতও ছিলাম। ধরেন এটা তো একটা যা বলতেছিলাম, একটা প্রভাব থাকে, মেন্টাল ব্লকের তৈরি করে। হ্যাঁ, মেন্টাল ব্লকের। আপনি কিন্তু একটা জিনিস দেখবেন যে মেন্টাল ব্লকেটগুলো কেন তৈরি করে। আমি আমার নিজের চিন্তা ভাবনায় দেখছি যে করোনাকালীন যে স্টুডেন্টগুলো আমাদের সময় হয়েছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ছিল, অন্য ইয়ারগুলো বের হয়ে গেছে। এই করোনাকালীন স্টুডেন্টরা কিন্তু একটু অন্য ধরনের ভাবনা নিয়ে বড় হয়েছে এবং ওরা, আমরা যেহেতু ওই সময় হচ্ছে আমরা অনলাইনে ক্লাসগুলো নিচ্ছি বা ওদের সম্পৃক্ততা আমাদের সাথে কম ছিল, তার ফলে ওদের অভিযোগ বা অভাব টভাব একটু আমার মনে হয় ভিন্ন। তো ওদেরকে এই মুভমেন্ট থেকে করে এনে আমি যে একটা ওয়ার্কশপের আয়োজন করতে পারছি, এটা কিন্তু আমাদের, শুধু আমার না, আমাদের ডিপার্টমেন্টের যে চেয়ারম্যান, হ্যাঁ, অস্মিতা ম্যাডাম, তারপর আমাদের আনিস স্যার, তারপর উজ্জ্বল স্যার, প্রত্যেকটা শিক্ষকের কিন্তু ছিল, সহযোগিতা ছিল। এবং আমাদের ডিন স্যারেরও অনেক একটা স্বাভাবিক, শিক্ষকদের শিক্ষার্থীদের হাত ধরে আবার পুনরায় ক্রমে ফিরিয়ে আনাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এইখানে একটা জিনিস ঘটছে, যখন ওই আমাদের কিন্তু এখানে ওয়ার্কশপে সম্পৃক্ত করছে ওই শিক্ষার্থীগুলোকে, এবং ওরা যখন কাজ করছে, ওরা বুঝতে পারেনি যে এত ব্যাপক কিছু একটা ঘটতে যাচ্ছে। ওরা আউটডোরে যাচ্ছে, হ্যাঁ, আউটডোরে এসে যখন ইনডোরে কাজ করতেছে, তখনও বুঝতে পারিনি যে স্যার আমাদের জন্য
কেন করছে, হ্যাঁ কেন করতেছে উদ্দেশ্যটা এবং কি? উদ্দেশ্যটা তোদের আমিও অতটা ভাবে ভাবিনি। যখন পুরোটা হয়ে গেছে ওরা সবাই, আমার সবচেয়ে পাওয়ার ছিল ওরা সবাই মিলে এসে আমাকে যখন ধন্যবাদ দিচ্ছে, স্যার আপনি এত বড় একটা আয়োজন করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছন্দে ফিরতে পেরেছি। আমার কিন্তু ওই সময়ে যে ওদের কাছ দিয়ে যে ইয়েটা পেয়েছিলাম, আমার ওই সবকিছু ওইখানেই আমার পূর্ণতা পেয়েছে। একদমই তাই। আরেকটা জিনিস হচ্ছে আমাদেরকে একটু সচেতন হতে হবে যে আমাদের স্টুডেন্টরা, বিশেষ করে ভার্সিটিগুলোর স্টুডেন্টগুলো সারাদিন কাজ করতেছে এবং আমিও কিন্তু সারাদিন কাজ করার পরে আমাদের কিন্তু রিল্যাক্স হওয়া বা নেগেটিভিটিটাকে মাইনাস করার মতন কোনো জায়গা নেই একদম। আপনি দেখেন অন্য বিশ্বে আপনার বিভিন্ন পর্যটন এরিয়া আছে, আড্ডা দেওয়ার এরিয়া আছে, সাংস্কৃতিক পার্ক আছে, দম ফেলানোর জায়গা আছে। আপনি কিন্তু খালি নেগেটিভিটি ঢুকাচ্ছেন, এরপরে আস্তে আস্তে এটা কিন্তু বিস্ফোরণের রূপ নিচ্ছে। তা আমাদের এইটা, আমি যেমন আমাদের যে শিক্ষকদের ঢাকা ভার্সিটির ইয়েতে একটা গ্রুপ থেকে ওখানে আমি লিখছি যে আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আগে ছিল সাংস্কৃতিক, হ্যাঁ সাংস্কৃতিক ইয়ে ছিল আপনার একটা সংসদ, সেটা কিন্তু নাই, ওর কার্যক্রম নাই। তা আমাদেরকে ভাবার সময় আসছে আপনার খেলাধুলা, সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডে। আজকে স্টুডেন্টরা এই আন্দোলনের পরে কিন্তু আপনার দেওয়ালে ছবি আঁকছে। এটা কিন্তু একটা গ্রাফিতি শহরের গল্প আমরা যেতে চাই, এটাই আমাদের পরবর্তী প্রসঙ্গ ছিল। একটা বিরতি নিয়ে আমরা ফিরছি। সকালের বাংলাদেশ দেখছেন দর্শক, ছোট একটা বিরতির পর ফিরছি আবারও, সাথেই থাকুন। বিরতির পর আরেকবার স্বাগত, দেখছেন সকালের বাংলাদেশ, জুলাজুবের সাথে আছি, সেই সঙ্গে আছি আমি জান্নাতুল কলি। দুজন অতিথিকে সঙ্গে নিয়ে আজকে আমাদের সকালের বাংলাদেশ শুরু হয়েছে। আমরা কথা বলছিলাম পরিবর্তিত বাংলাদেশের মানুষ কিভাবে পুরো বিশ্ব দেখবে বা আগামীর বাংলাদেশ দেখবে, তার একটা আশার কথা আমরা শুনছিলাম দুজন চিত্রশিল্পীর কাছ থেকে, একজন শিক্ষক এবং একজন ছাত্র। আমি একটু নঈমের কাছে যেতে চাই। নঈম, গ্রাফিতি শহরের কথা স্যার বলছিলেন, স্যারের কাছে আরো বিস্তারিত জানবো। আপনার কাছে জানতে চাই, আপনি চিত্রশিল্পী হিসেবে ঢাকার কোনো দেয়ালে এঁকেছেন কিনা এই সময়, এবং যদি সেটা হয়ে থাকে তাহলে আশেপাশে যারা এঁকেছে বা পুরো সেই সময়টা জুড়ে কি আপনার মনে আছে, আপনি কি একটা এমন গল্প বলতে চান যেটা সেই সময়কে আপনাকে মনে করিয়ে দেয়? জি, চারুকলার শিক্ষার্থী হিসেবে আসলে সবাই যেহেতু জানে আমরা ছবি আঁকি এবং ছবি আঁকার সাথে যুক্ত, তো যেটা দেখা গেছে আন্দোলন পরবর্তী সময় যখন ঢাকার দেয়ালগুলোতে গ্রাফিতি হচ্ছিল, আমাদের অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছে, যারা আমাদের ফেসবুকে অ্যাড আছে বা বন্ধু বান্ধবদের ভিতরে বা জুনিয়রদের ভিতরে, তারা আমাদের সাথে যোগাযোগ করছে যে আমরা এরকম গ্রাফিতি করতে চাই, সেক্ষেত্রে আপনারা আমাদেরকে হেল্প করতে পারেন কিনা। সেক্ষেত্রে আমরা তাদেরকে হয়তো বা কী করা যায় বা কীভাবে রংটা ইউজ করতে হয়, যেহেতু তারা অনেকে এটাতে অভ্যস্ত না, সেক্ষেত্রে তাদেরকে গাইডলাইন দেওয়া বা কীভাবে কাজ করা যায় ওইভাবে তাদেরকে বোঝানো বা একটু দেখিয়ে দেওয়া যে তুমি এইভাবে কাজটা করলে এইভাবে তুমি আউটপুটটা পাবা। সেই ক্ষেত্রে আমাদের অনেকের সম্পৃক্ততা ছিল এবং চারুকলার অনেক শিক্ষার্থী সরাসরি সেখানে সংযুক্ত ছিল, কাজ করেছে। এবং এর মধ্যে দিয়ে আমরা যেটা দেখতে পেয়েছি যে সকল যেই তরুণ সমাজ, তাদের যে স্বতঃস্ফূর্ততা, তাদের স্বাধীনতার প্রতি যেই চেতনা এবং সেটার বহিঃপ্রকাশটা কিভাবে তারা করতে পারে, এবং খুব সুন্দর সুন্দর আইডিয়া নিয়ে তারা ছবি এঁকেছে দেয়ালে। এটা আসলে অভিভূত করার মতো আমাদের সবাই। চমৎকার। একটু স্যারের কাছে ফিরে আসতে চাই। স্যার, একজন শিক্ষক হিসেবে নিশ্চয়ই এটা খুব আনন্দের, অন্তত রং নিয়ে কাজ করা মানুষের জন্য আনন্দের, যে ঢাকার একদম জঞ্জালে ভরা দেয়ালগুলো, নিষ্প্রাণ দেয়ালগুলো রঙিন হয়ে গেছে, কিন্তু যে গল্পগুলো ছিল সেই গল্পগুলো বেদনার, সেই গল্পগুলো কিছু ক্ষেত্রে জাগরণের, সেই গল্পগুলো কিছু ক্ষেত্রে অনুপ্রেরণার। বিশ্ববিদ্যালয়ের হলগুলো দেখেছি, অন্তত আপনাদের চারুকলার হলগুলো প্রচণ্ড রঙিন, দেয়ালগুলো প্রচণ্ড রঙিন, পথগুলো প্রচণ্ড রঙিন, বিশ্ববিদ্যালয়ের দেয়ালগুলো প্রচণ্ড রঙিন, তার একটা পুরো উপস্থিতি ঢাকা জুড়ে ছিল। এই বিষয়টাকে একজন শিক্ষক বা সৃষ্টিশীল মানুষ হিসাবে কিভাবে মূল্যায়ন করবেন? এখানে গ্রাফিটিটা আমি অন্যভাবে দেখছি। আমার যখন অস্থির স্টুডেন্ট একটা আপনার যে কোনো আন্দোলনের পরে কিন্তু আন্দোলনটা যখন হয়ে যায়, মানে শেষ হয়ে যায়, তখন আন্দোলনকারীদের মধ্যে একটা অস্থিরতা কাজ করে। হ্যাঁ, অস্থিরতা কাজ করে, এরপরের পদক্ষেপ কি, এরপরে কি করব, এরকম। তা ওইটা হচ্ছে মানসিকতার থেকে বা চিন্তা চেতনার দিক থেকে বা ওকে সহনশীল পর্যায়ে আনার জন্য এই গ্রাফিকটা কিন্তু একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। গ্রাফিকটা ওইভাবে দেখলে আপনার কিন্তু হবে না, এটা ওদেরকে মন মানসিকতা স্থির করছে। হ্যাঁ, একটা মেডিটেশনের মধ্য দিয়ে ও কিন্তু কিছুটা গেছে, ফলে পুরা দেশটাকে একটা স্থিতিশীল অবস্থায় আনা গেছে। এই দিকটাও একটা বিশাল ব্যাপার নিঃসন্দেহে।
তা আমার মনে হয় যে এটা একটা ব্যাপার যে তারা রং নিয়ে খেলা করছে যখন তাদের মধ্যে একটা স্থিতিশীলতা আসছে, মানে ধীরস্থির হয়েছে তারা। কারণ খুব স্বাভাবিকভাবে উত্তাল পরবর্তী সময়ে উত্তাল তারুণ্যকে নিয়ন্ত্রণ করবার কোনো শক্তি কোথাও নেই, বিশ্বের কোথাও নেই। তাদেরকে যদি প্রশমিত করবার জন্য এরকম কোনো কিছুতে আগ্রহী করে তোলা যায় যেটা সৃষ্টিশীল এবং যেটা চেতনার একটা বহিঃপ্রকাশ, নিঃসন্দেহে তা অসাধারণ কিছু হতে পারে। ঢাকার দেয়ালগুলো এবার সেই প্রমাণ রেখেছে। অবশ্যই। এবং পুরোটা সময় জুড়ে মানে ছাত্রছাত্রী বলি, শিক্ষার্থী বলি, একত্রে সকলের মিশে যাওয়া এবং সবাই যে এক সিদ্ধান্তে এসে দাঁড়াতে পেরেছে, এই জায়গাটায় আসলে অভূতপূর্ব একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেটা দেখার মতো ছিল। সেই আনন্দ কি আসলে ভাগাভাগির প্রয়োজন হয় না, সবাই নিজ থেকে নিয়ে নিয়েছে সেই আনন্দটা। আমরা সেই চিত্র দেখেছি। ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের সাথে আজকে সকালের বাংলাদেশ। ছোট করে দুই একটা প্রশ্ন আছে আমার কাছে, একটু এক্সিবিশনের কথার প্রসঙ্গেই ফিরে আসে, যেহেতু বিপ্লব নিয়ে আমরা কথা বলছিলাম। এখানে কতগুলো আর্টওয়ার্ক স্থান পেয়েছে বা প্রিন্ট স্থান পেয়েছে এবং কতজন এখানে পার্টিসিপেট করেছেন একটু যদি আবার একটু মনে করে দিতেন, এবং কবে অবধি এক্সিবিশন চলবে? এটা আজকে লাস্ট ডেট, আজকে শেষ হচ্ছে সমাপনী। আর এটা তো খুব অল্প সময়ের মধ্যে অ্যারেঞ্জ করা হয়েছে, সো আমাদেরকে গ্যালারিটা ওইভাবে আমরা বেশি লম্বা ডেটে পাইনি। আর হচ্ছে এখানে 22 জন স্টুডেন্ট অংশগ্রহণ করছে। মাস্টার্সের 2 পার্ট, আপনার ফার্স্ট পার্ট আর ফাইনাল পার্টের, আর আপনার 4th ইয়ারের। আচ্ছা, এই 3টা স্টুডেন্টরা অংশগ্রহণ করছে। আর আপনার ছবি তো অনেক, টোটাল কত হতে পারে? টোটাল স্যার আমরা 50টা ছবি সরাসরি আমরা গ্যালারিতে শো করতে পেরেছি এবং 63টা আর্টওয়ার্ক আমাদের হলো রিজার্ভে ছিল টেবিলে, যেটা আমরা চাইলেই সেখানে গিয়ে পরিদর্শন করতে পারছি, সবার জন্য উন্মুক্ত। কি চমৎকার। আর আরেকটা জিনিস কিন্তু আমরা করছি, এই ছবিগুলো আপনার খুবই কম প্রাইসে, যাতে মানুষ এটা নেয় এবং স্টুডেন্টরা যাতে আগ্রহ বাড়ে। স্টুডেন্টরা মানে আপনার কিন্তু আমার প্রথম যে ছবিটা বিক্রি হয়েছে স্টুডেন্টের সময় থাকাকালীন, এখনো স্পষ্ট আছে, তো ওই স্মৃতিতে যাতে থাকে, খুবই কম প্রাইসে ছবিগুলো আমরা সেল করার চেষ্টা করি। চমৎকার। একটু যারা সংগ্রাহক আছেন, পৃষ্ঠপোষক আছেন, যারা আপনাদের অবস্থান থেকে চেষ্টা করেন, অনুপ্রাণিত করবার চেষ্টা করেন আর্টিস্টদের, এই যে মাস্টার্সের শিক্ষার্থীরা যে চমৎকার ওয়ার্কশপের মধ্যে দিয়ে অসাধারণ কিছু মাস্টারপিস তৈরি করেছে, এগুলো সংগ্রহে রাখতে চাইলে অবশ্যই চলে যাবেন। আজ শেষ দিন এক্সিবিশনের, এবং একটু বাড়তি করে ধন্যবাদ দিতে চাই আলিস মাস্টার্সকে। তারা এরকম ব্যতিক্রমীভাবে ভেবেছেন শিক্ষার্থীদের নিয়ে, যেখানে প্রতিষ্ঠিত শিল্পী নিয়ে সবাই আগ্রহী থাকেন, সেই একটা জায়গায় শিক্ষার্থীদের সুযোগ করে দেওয়ার জন্য একটু বাড়তি করে ধন্যবাদ। একদম দ্বার প্রান্তে দাঁড়িয়ে দুজনকে অসংখ্য ধন্যবাদ আজ এসে যুক্ত হবার জন্য, এবং আপনাদের জন্য প্রচুর শুভকামনা। বাড়ি বসে যারা দেখছেন এবং শুনছেন, সৃষ্টিশীল যারা রং তুলির খেলায় ব্যস্ত রয়েছেন, তাদের বলতে চাই এটা নিঃসন্দেহে একটা বিশাল আনন্দের বিষয়। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বিশ্বের বিভিন্ন প্রান্তে বিশ্ব নেতাদের কাছে গেছেন, আমাদের গ্রাফিতির শহরের প্রতিবাদী কণ্ঠস্বরের উপস্থাপনা তিনি ক্যানভাসের ধারণ করে দেবার চেষ্টা করেছেন, একটা প্রোফাইল করে দেবার চেষ্টা করেছেন, একটা ক্যাটালগ হিসেবে দেবার চেষ্টা করেছেন। এই বিপ্লবের যে ধারাবাহিকতা, এই যে ইতিবাচকতা, তা যেন অব্যাহত থাকে, এটা মাথায় রাখাটা জরুরি। ধন্যবাদ আপনার সবাইকে। শুভ সকাল। আরও একবার শুভ সকাল।